আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা থিওরি অফ কনজিউমার বিহেভিয়ারের ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ নিয়ে কথা বলবো। ভোক্তার আচরণ বিশ্লেষণ মাইক্রো ইকোনমিক্সের একটি মূল ভিত্তি, কারণ বাজারে চাহিদা শেষ পর্যন্ত তৈরি হয় ভোক্তার পছন্দ, আয় এবং দামের সীমাবদ্ধতার ভিতর সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে। আজকের ক্লাসে আমরা ভোক্তার আচরণ বোঝার জন্য ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ বা অর্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ ব্যবহার করব, যেখানে উপযোগী সংখ্যা দিয়ে মাপা নয় বরং পছন্দের ক্রম দিয়ে তুলনা করা হয়। কার্ডিনাল আর অর্ডিনাল ধারণার পার্থক্য বোঝা জরুরি, কারণ এই পদ্ধতিতে আমরা বলি একটি পণ্য সমষ্টি আরেকটির চেয়ে বেশি বা কম সন্তুষ্টি দেয় কিনা, কিন্তু সন্তুষ্টি কত ইউনিট তা বলি না। এরপর আমরা ইনডিফারেন্স শিডিউল থেকে শুরু করে ইনডিফারেন্স কার্ভ এবং ইনডিফারেন্স ম্যাপ, এই তিনটি ধাপে ধারণাটিকে চিত্রভিত্তিকভাবে গড়ে তুলব। দুইটি পণ্যের বিভিন্ন বান্ডেল কিভাবে একই সন্তুষ্টির স্তর দিতে পারে এবং কেন ভোক্তা তাদের মধ্যে অপরিবর্তিত থাকতে পারে, এগুলো এই পদ্ধতির কেন্দ্রীয় প্রশ্ন। পাশাপাশি আমরা যে অ্যাজাম্পশনস গুলো গ্রহণ করি, যেমন ভোক্তা রেশনাল, বাজার সম্পর্কে তথ্য আছে, স্বাদ অভ্যাস, আয়ের পরিস্থিতি একটি সময় স্থির ধরা হয় এবং দুই পণ্যের দাম প্রদত্ত, এসব ধরে নিয়ে বিশ্লেষণটাকে সহজ করি। তারপর ইনডিফারেন্স কার্ভের বৈশিষ্ট্যগুলো দেখব। কেন বক্ররেখা সাধারণত ডান দিকে নামতে নামতে যায়, কেন এটা অরিজিনের দিকে কনভেক্স হয়, কেন দুটি ইনডিফারেন্স কার্ভ একে অপরকে ছেদ করতে পারে না, এবং কেন দূরের কার্ভ সাধারণত বেশি সন্তুষ্টি নির্দেশ করে। একই সঙ্গে বাজেট কনস্ট্যান্টের ধারণা আনবো, কারণ পছন্দ থাকলেই হয় না, ভোক্তাকে আয়ের সীমার মধ্যে থাকতে হয়। আর বাজেট লাইনের ঢাল মূলত দামের অনুপাতকে প্রকাশ করে। শেষ দিকে আমরা কনজিউমার ইকুইলিব্রিয়াম বুঝবো, যেখানে ভোক্তা অ্যাটেইনেবল বা সর্বোচ্চ ইনডিফারেন্স কার্ভে পৌঁছাতে চায় এবং সেটি সাধারণত বাজেট লাইনের সাথে ট্যানজেন্ট বিন্দুতে ঘটে, অর্থাৎ এমআরএস, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, আর দামের অনুপাত এক হয়ে যায়। এই ধারণা বাস্তবভাবে বোঝার জন্য অ্যালেক্স এর বুকস এবং কফি কেনার উদাহরণও আমরা ব্যবহার করব, যাতে বাজেট সমীকরণ থেকে সম্ভাব্য বান্ডেল ও সর্বোত্তম পছন্দের যুক্তিটা পরিষ্কার হয়। আমরা আজকে ইনডিফারেন্স শিডিউল নিয়ে কথা বলবো, ইনডিফারেন্স কার্ভ, ইনডিফারেন্স ম্যাপ, প্রপার্টিস অফ দ্য ইনডিফারেন্স কার্ভ, কনজিউমার ইকুইলিব্রিয়াম, অ্যাজাম্পশন অফ দ্য ইনডিফারেন্স কার্ভ, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজকে যে আলোচনাটা করছি ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ, এটি আসলে অর্ডিনারি ইউটিলিটি অ্যাপ্রোচ। আমরা প্রথম দিকে আলোচনা করেছিলাম কার্ডিনাল এবং অর্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ। কার্ডিনাল হচ্ছে ইট ক্যান বি মেজারেবল বোথ ইন প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস, আর অর্ডিনাল হচ্ছে এটা ইন প্র্যাকটিস মেজারেবল না, শুধু ইন প্রিন্সিপাল মেজারেবল। আমরা শুধুমাত্র এখানে পছন্দ ক্রম প্রকাশ করি, আমরা পছন্দের ইউটিল কত সেটা আমরা বলি না। তো এখানে আমরা আসলে ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ বিষয়টাই হচ্ছে অর্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচের বিষয়টা আমরা বলতে চাচ্ছি। আর ইনডিফারেন্স শিডিউল এবং ইনডিফারেন্স কার্ভ, এটি আমরা আলোচনা করার জন্য যদি সামনে আগাই, তাহলে আমরা বলতে পারবো যে একজন ভোক্তা যখন তার একাধিক পণ্যের যে বান্ডেল, সেটি বিভিন্ন কম্বিনেশনের মাধ্যমে যখন সে প্রকাশ করে একটা লিস্টের মাধ্যমে, তখন তাকে ইনডিফারেন্স শিডিউল বলা হয়। আর ইনডিফারেন্স শিডিউলটাকে যখন আমরা গ্রাফে রূপান্তর করি, তখন সেটাকে আমরা ইনডিফারেন্স কার্ভ বলি। এখানে ইনডিফারেন্স শিডিউল আর সেট দেওয়া আছে। এখানে দেখুন, এখানে কম্বিনেশনস গুলো আছে ABCDE, 1 2 3 4 5, পাঁচটি কম্বিনেশনস আছে। পাঁচটি কম্বিনেশনের মধ্যে এক্স যদি 1 হয়, তাহলে আমরা ওয়াই নিতে পারি 18টি। আর যদি কম্বিনেশন বি এর মধ্যে এক্স যদি 2 হয়, তাহলে আমরা ওয়াই নিতে পারি 13টি। কম্বিনেশন সিতে আমাদের এক যদি 3 হয়, তাহলে আমরা ওয়াই নিতে পারি 9টি। কম্বিনেশন ডিতে আমরা যদি এক্স 4টি নেই, তাহলে ওয়াই নিতে পারি 6টি। ইতে, কম্বিনেশন ইতে আমরা যদি এক্স 5 নেই, তাহলে এখানে ওয়াইতে আমরা নিতে পারি 4টি। এখানে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে যে আমরা যখন এক ইউনিট পরিমাণ এক্স বৃদ্ধি করছি, তখন আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ ওয়াই ছেড়ে দিতে হচ্ছে। এটাকেই বলা হয় মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। তো এই জিনিসটা আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। এই যে ইনডিফারেন্স শিডিউলটা আমরা এর আগে দেখলাম, এই ইনডিফারেন্স শিডিউলটা যখন আমি গ্রাফে রূপান্তর করলাম, তখন এটা ইনডিফারেন্স কার্ভ হলো। এটাকে আমাদের ইনডিফারেন্স কার্ভ বলে। এই একটি গ্রাফের মধ্যে আমরা যখন একাধিক ইনডিফারেন্স কার্ভ শো করি,
তখন তাকে ইনডিফারেন্স ম্যাপ বলে। এই ইনডিফারেন্স ম্যাপের মধ্যে আসলে এটা একজন ভোক্তার বিভিন্ন ধরনের সামর্থ্যকে প্রকাশ করছে। এখানে এই যে i5, i5 হচ্ছে সবচেয়ে বেশি সামর্থ্য প্রকাশ করছে, তার থেকে কম হচ্ছে i4, তার থেকে কম হচ্ছে i3, তার থেকে কম হচ্ছে i2, এবং তার থেকে কম হচ্ছে i1। এখানে বিভিন্ন ধরনের গুড এক্স এবং গুড ওয়াই এর কম্বিনেশন দেখাচ্ছে। এই কম্বিনেশনের মধ্যে স্যাটিসফ্যাকশন গুলো আহ, কম বেশি বোঝানোর জন্য এখানে বিভিন্ন ধরনের আম, মানে অনেকগুলো ইনডিফারেন্স কার্ভ আমরা এখানে শো করেছি। এটাকে বলা হয় ইনডিফারেন্স ম্যাপ। ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচের মধ্যে অ্যাজাম্পশনস গুলো কি? ভোক্তা প্রথমেই রেশনাল হতে হবে। রেশনাল যদি না হয় তাহলে আমরা এই অ্যানালাইসিস করতে পারবো না। কমপ্লিট ইনফরমেশন অন দ্য মার্কেট থাকতে হবে, মানে একটা মার্কেটের যে কমপ্লিট ইনফরমেশন আছে সে সম্পর্কে তার নলেজ থাকতে হবে ভোক্তার। এবং টেস্ট, হ্যাবিট, ইনকাম, এই সমস্ত জিনিসগুলো কনস্ট্যান্ট থাকতে হবে, অপরিবর্তনীয় থাকতে হবে। প্রাইসেস অফ দ্য টু গুডস আর গিভেন, দুইটি গুডসের আমাদের প্রাইস এখানে দেওয়া লাগবে, থাকা লাগবে। আর সর্বশেষে আমরা বলতে পারি প্রেফার্স মোর অফ এক্স টু লেস অফ ওয়াই, অর মোর অফ ওয়াই টু লেস অফ এক্স। অর্থাৎ আমরা যদি এক্স বেশি পছন্দ করি তাহলে কিছু ওয়াই আমাদেরকে ছেড়ে দিতে হবে বা আমাদের কম নিতে হবে ওয়াই। আমরা যদি বেশি ওয়াই পছন্দ করি তাহলে কম নিতে হবে এক্স। এভাবে আমরা ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচের অ্যাজাম্পশনস গুলো বোঝানোর চেষ্টা করি। ইনডিফারেন্স কার্ভের প্রপার্টিজ গুলো কি? প্রপার্টিজ গুলো যদি আমরা দেখি তাহলে এখানে ইনডিফারেন্স কার্ভের স্লোপ ইজ নেগেটিভ। প্রথমে আমরা দেখব এখানে আমরা ইনডিফারেন্স কার্ভটা যদি আবার মনে করার চেষ্টা করি, ইট স্লোপস ডাউনওয়ার্ড টু দ্য রাইট, এবং এটা যেহেতু বাম থেকে ডান দিকে নামে আর নিচের দিকে নামে, এই জন্য এটা স্লোপ অবশ্যই নেগেটিভ। তারপর হচ্ছে কার্ভ স্লোপস ডাউনওয়ার্ড টু দ্য রাইট, ইট ইজ কনভেক্স টু দ্য অরিজিন, এটা অরিজিনের দিকে কনভেক্স থাকে অর্থাৎ উত্তল থাকে। মোর দেন ওয়ান কার্ভ ক্যানট ক্রস ইচ আদার, দুইটি কার্ভ যদি একটা গ্রাফের মধ্যে দেখানো হয় তাহলে অবশ্যই একটি কার্ভ আরেকটি কার্ভকে ছেদ করবে না। ফার্দার কার্ভ হ্যাভ গ্রেটার স্যাটিসফ্যাকশন দেন দ্য ক্লোজার ওয়ান। মানে এখানে আমরা যেটা বুঝতেছি যে দূরের যে দূরের এবং উপরের যে গ্রাফটি থাকে, মানে কার্ভটি থাকে একটা ইনডিফারেন্স ম্যাপের মধ্যে, সেটা গ্রেটার স্যাটিসফ্যাকশন প্রকাশ করে আগেরটার থেকে, নিচেরটা থেকে। এই জিনিসগুলোই হচ্ছে ইনডিফারেন্স কার্ভের প্রপার্টিজ। এই প্রপার্টিজ গুলো আমাদের ধারণার মধ্যে রাখতে হবে। আমি আবারও যদি বলি, স্লোপ শুড বি নেগেটিভ, কার্ভ স্লোপস ডাউন টু দ্য রাইট, কনভেক্স টু দ্য অরিজিন, মোর দেন ওয়ান কার্ভ ক্যানট ক্রস ইচ আদার, ফার্দার কার্ভ হ্যাভ গ্রেটার স্যাটিসফ্যাকশন দেন দ্য ক্লোজার ওয়ান। এই জিনিসটা আমরা বলছি যে দুইটা ইনডিফারেন্স কার্ভ কখনো ছেদ করতে পারবে না। যদি ছেদ করে তাহলে এটা অবশ্যই আমাদের এখানে বলতে হবে যে আমাদের যে ভোক্তা আছে ভোক্তা রেশনাল না, বা এটা সঠিক ভোক্তা নয়। আহ, আর না হয় দুইটি ইনডিফারেন্স কার্ভ কখনোই ছেদ করার কথা নয়। বাজেট কনস্ট্রেন্টের কথা যদি বলি তাহলে বাজেট কনস্ট্রেন্ট কি? প্রথমে হচ্ছে বাজেট কি? বাজেট হচ্ছে আমাদের ইনকামের একটা অংশ, যে অংশ দিয়ে আমরা কোনো পণ্য কেনার জন্য প্রস্তুত থাকি। আর কনস্ট্রেন্ট হচ্ছে আমাদের যে অবাধ স্বাধীনতা, সে স্বাধীনতার একটা আহ, স্বাধীনতার একটা নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রিত একটা ব্যবস্থা। মানে অর্থাৎ আমাদের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করার জন্য যে লাইন, যে বাজেট, সেটাই হচ্ছে বাজেট কনস্ট্রেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি বাজেট কনস্ট্রেন্ট গুলোর যখন, হ্যাঁ, বাজেট কনস্ট্রেন্ট গুলোকে যখন আমরা গ্রাফে রূপান্তর করি, বা কার্ভে রূপান্তর করি, তখন এটাকে বাজেট লাইন বলা হয়। এখানে তিনটা বাজেট লাইন আছে। এই তিনটা বাজেট লাইন তিন ধরনের সামর্থ্যকে প্রকাশ করছে। এটা হচ্ছে সবচেয়ে বেশি সামর্থ্য প্রকাশ করছে আমাদের ক্রয়ের। এইটা তার থেকে কম, এইটা তার থেকে কম। আচ্ছা, আমরা যদি বাজেট কনস্ট্রেন্ট চিন্তা করি তাহলে একটা বাজেট কনস্ট্রেন্ট কিভাবে তৈরি হয়? আমার যদি দুইটা পণ্য থাকে এক্স এবং ওয়াই, তাহলে আহ, আমার প্রাইস এক্স ইন্টু কিউ এক্স প্লাস পি ওয়াই ইন্টু কিউ ওয়াই ইজ ইকুয়াল টু ইনকাম। অর্থাৎ আমার যে টোটাল বাজেট থাকবে, ডিসপোজেবল বাজেট, ওই বাজেটকে কিভাবে আমরা অ্যালোকেট করতে পারি। এখানে এই বাজেটের মধ্যে, সীমার মধ্যে আমার থেকে যদি সীমার মধ্যে থেকে যদি আমাকে কোনো জিনিস, দুইটা জিনিস ক্রয় করতে হয়, তাহলে এটার সমীকরণটা এরকম দাঁড়ায়। এটা কিভাবে দাঁড়ায় এটা আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে বলবো।
এখানে প্রাইস চেঞ্জেস হইলে বাজেট কনস্ট্রেন্টের মধ্যে বাজেট লাইনের অবশ্যই পরিবর্তন হয়, এবং আহ, এটা কেন পরিবর্তন হয়? কারণ আমরা জানি বাজেটের ঢাল হচ্ছে প্রাইস এক্স বাই প্রাইস ওয়াই। তো যে কারণে বাজেটের লাইনটি চেঞ্জ হয়, এটা প্রাইসের পরিবর্তনের কারণে এটা হয়। এখানে আমরা স্লোপ অফ দ্য বাজেট কনস্ট্রেন্ট যদি দেখি, বাজেট কনস্ট্রেন্টের স্লোপটা কি বা বাজেট লাইনের স্লোপটা কি? বাজেট লাইন হচ্ছে একটা স্ট্রেট লাইন। হ্যাঁ, আমরা যদি এখানে শেক এবং পিজা দুইটা পণ্যের এলোকেশন দেখাই, দুইটা পণ্যকে যদি আমরা কিনতে চাই, তাহলে আমরা জানি স্লোপ ইকুয়ালস টু রাইজ ওভার রান। রাইজ ওভার রান, তা রাইজ হচ্ছে এখানে ডেল ওয়াই, এবং রান হচ্ছে ডেল এক্স। তাহলে তাহলে এখানে আমার শেকের ক্ষেত্রে আমার পরিবর্তনটা কত? এখানে পরিবর্তনটা অর্থাৎ ডেল ওয়াই সমান হচ্ছে 0 - 9। মানে কারণ ওয়াইটা আমার যে এখানে ওয়াই এর শুরুটা হচ্ছে 0 থেকে শেষ হচ্ছে 9 পর্যন্ত, এই জন্য এটা 0 - 9। আর ডেল এক্স হচ্ছে 6 - 0। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে এখানে আমার এক্স এর মান হচ্ছে 6, এবং এক্স এর পরিবর্তনটা 6 থেকে পরিবর্তনটা কত হলো? সিক্স এর পরে এটার পরিবর্তনটা হচ্ছে 0 থেকে 6, এই জন্য এটার পরিবর্তনটা আমরা দেখাচ্ছি 6 - 0। তাহলে এখানে আমরা যদি এই জিনিসটাকে সলভ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা -3/2 হলো। অর্থাৎ আমরা যদি এখানে মাইনাস মাইনাস হচ্ছে, এখানে নেগেটিভ স্লোপের জন্য এটা মাইনাস আসছে, যেহেতু ইট স্লোপ ডাউনওয়ার্ড টু দ্য রাইট। তাহলে এখানে 3/2, এটা স্লোপটা হচ্ছে 3/2। এটা যদি এখানে যদি আমরা শেকের প্রাইস দিয়ে প্রাইসকে পিজার প্রাইস দিয়ে ভাগ করি, তাহলে একই রেজাল্ট আসবে। এটাই হচ্ছে স্লোপ অফ দ্য বাজেট কনস্ট্রেন্ট। কন্ডিশন ফর কনজিউমার্স ইকুইলিব্রিয়াম। কনজিউমার্স ইকুইলিব্রিয়ামের কন্ডিশন কি? কনজিউমার্স ইকুইলিব্রিয়ামের কন্ডিশন হচ্ছে প্রথমে আপনার বাজেট বাজেট লাইন শুড বি ট্যানজেনশিয়াল টু দি ইনডিফারেন্স কার্ভ। নাম্বার ওয়ান হচ্ছে বাজেট লাইন অবশ্যই ইনডিফারেন্স কার্ভের সাথে ট্যানজেনশিয়াল ট্যানজেনশিয়াল হবে, অর্থাৎ বাজেট ট্যানজেনশিয়াল সরি ইনডিফারেন্স কার্ভের যে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন আছে, এটার বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ধরনের মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন থাকতে পারে। তাহলে এখানে আমার বিষয়টা হচ্ছে এরকম যে ইনডিফারেন্স কার্ভের সাথে যে বিন্দুতে স্পর্শক হয়, তাহলে যে বিন্দুর মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন সেটা পিএক্স বাই পিও এর সমান হয়, সেটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এই জিনিসটাই আমরা এখানে দেখাতে চেয়েছি। আর বাজেট কনস্ট্যান্ট হচ্ছে দি চোজেন বান্ডেল মাস্ট বি অ্যাফোর্ডেবল লাইং এক্স্যাক্টলি অন দ্য বাজেট লাইন। আমাদের যে চোজেন বান্ডেল আছে এটা অবশ্যই অ্যাফোর্ডেবল হতে হবে, লাইং এক্স্যাক্টলি অন দ্য বাজেট লাইন, এটা বাজেট লাইনের মধ্যে থেকে কাজ করবে। কনজিউমার্স ইকুইলিব্রিয়ামের যে এক্সাম্পলটা আমরা এর আগে একটা বাজেট কনস্ট্রেন্টের যে ইকুয়েশনটা দেখিয়েছিলাম, সেটা যদি আমরা এখানে আবার দেখি, কনসিডার কনজিউমার নেমড অ্যালেক্স হু বাইজ টু গুডস, বুকস অ্যান্ড কফি। সো বুকসটা হচ্ছে গুড এক্স এবং কফি হচ্ছে গুড ওয়াই। তাহলে অ্যালেক্স এজ এন ইনকাম অফ $30, তার $30 ইনকাম আছে, অর্থাৎ তার যে বাজেট হচ্ছে 30। তাহলে প্রাইস অফ এক্স হচ্ছে $5, আমরা দেখতে পাচ্ছি প্রাইস অফ কফি হচ্ছে $3। এখানে আমি এই জিনিসটা দেখাতে চাচ্ছি যে তাদের ইকুয়েশনটা, বাজেট কনস্ট্রেন্টের ইকুয়েশনটা কি হবে। বাজেট কনস্ট্রেন্টের ইকুয়েশনটা এর আগে আমরা দেখিয়েছিলাম, px ইন্টু qx প্লাস py ইন্টু qy ইকুয়ালস টু বাজেট, তাই না? তাহলে এখানে বাজেট হচ্ছে 30, এখানে 5qx মানে হচ্ছে এখানে আমার বুকটা হচ্ছে গুড এক্স, তো এটার 5 ইন্টু কোয়ান্টিটি, এবং 3 হচ্ছে কফি, কফির প্রাইস হচ্ছে 3 into QY equals to 30. Alex will choose a bundle on the budget line that touches the highest attainable indifference curve. এবং এটা আহ, এই ইকুয়েশনটা থেকে আমরা বাজেট লাইনটা বের করতে পারবো, এবং দেখতে পারবো যে অ্যালেক্স কিভাবে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে পৌঁছে। যদি আমার ইনডিফারেন্স কার্ভটা এখানে জানা থাকে, তাহলে আমরা কনজিউমার্স ইকুইলিব্রিয়াম আমরা বের করতে পারবো।
এখানে যদি আমরা একটু জিনিসটা যদি শিডিউলের মধ্যে দেখি, এখানে দেখেন বান্ডেল এতে বুক আছে আহ, উম, 6টি, কফি হচ্ছে 0। অর্থাৎ আমরা যদি সবগুলো বই কিনে ফেলি $30 বাজেট দিয়ে, তাহলে আমরা বই কিনতে পারবো 6টি, কফি হচ্ছে 0, $30। আর আমি যদি বই না কিনে সব টাকা দিয়ে আমি কফি কিনি, তাহলে 10 ইউনিট পরিমাণ আমি কফি কিনতে পারবো। তাহলে এখানে কি দাঁড়ালো, 0 পরিমাণ বুকস এবং 10 ইউনিট পরিমাণ কফি, তাহলে আমার টোটাল বাজেট 30 থাকলো। আবার আরেকটি বান্ডেলে আমি দেখতে পাচ্ছি এখানে 3টি বুক এবং 5টি কফি যদি আমি নেই, তাহলে আমার এখানে $30 হয়। তো এটাই হচ্ছে আসলে ট্যানজেনশিয়াল পয়েন্ট। এই জিনিসটা যদি আমরা গ্রাফে দেখাই, তাহলে এটা দেখা যাবে যে এটা ট্যানজেনশিয়াল পয়েন্ট। এটা এটা হচ্ছে ট্যানজেন্সি অপটিমাল হাইয়েস্ট স্যাটিসফ্যাক্টরি পয়েন্ট অথবা অপটিমাল বান্ডেল, হাইয়েস্ট ইউটিলিটি ব্যালেন্সড অ্যালোকেশন, এমআরএস ইকুয়ালস টু পিএক্স এবং পিওআই। এই পয়েন্টে তার যে ইনডিফারেন্স কার্ভের যে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন শুড বি ইকুয়াল টু পিএক্স বাই পিওয়াই। এখানে স্লোপ অফ দ্য ইনডিফারেন্স কার্ভ ইজ ট্যানজেন্ট টু দ্য বাজেট কনস্ট্রেন্ট। আমরা এর আগে এলএক্সের যে উদাহরণটা দেখেছি, এটা যদি আমরা এখানে দেখাতে চাই, তাহলে আমরা এইভাবে দেখাতে পারবো। এটা হচ্ছে তার আহ, আপনার কি বলে ইনডিফারেন্স কার্ভ, এবং এটা হচ্ছে বাজেট লাইন। এই বাজেট লাইনের এই বিন্দুতে এটা টেনজেনশিয়াল হয়েছে, এই জন্য এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন প্রকাশ করছে। কিন্তু এটা কেন ইকুইলিব্রিয়াম নয়, এটা কেন ইকুইলিব্রিয়াম নয়? কারণ এটা কিন্তু এখানে স্পর্শক নয়। এটা এটাকে আমরা ট্যানজেনশিয়াল পয়েন্ট বলি না, এটাকে আমরা ট্যানজেনশিয়াল পয়েন্ট বলি না। এই জন্য এগুলো তার জন্য অপটিমাল বান্ডেল নয়। তার অপটিমাল বান্ডেল বা স্যাটিসফ্যাক্টরি পয়েন্ট হচ্ছে বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে এ। আপনারা প্রিন্সিপালস অফ মাইক্রো ইকোনমিক্স, অ্যামাচার এবং সুইনির বইটি দেখবেন। প্রিন্সিপালস অফ ইকোনমিক্স 2 বিধির 1997 সনের যে বইটি আছে, বিকাশ পাবলিশিং হাউস প্রাইভেট লিমিটেড, নিউ দিল্লি, এই বইটি দেখলে আমার মনে হয় আমার আলোচনাটি আরো বেশি ক্লিয়ার হবে। বিষয়টি একটু জটিল মনে হচ্ছে, তো এই জিনিসটি যদি আপনি আপনারা প্রপারলি স্টাডি করেন এবং বারবার এই স্টাডিটা পড়েন, তাহলে আপনাদের কাছে এই জিনিসটি পরিষ্কার হবে। রিলিভেন্ট ইন্টারনেট সোর্সের কথা যদি বলি, তাহলে এখানে খান একাডেমিতে কতগুলো আলোচনা আছে এটা আমরা দেখতে পারেন। এর নিচের আরো 2টি সোর্স আছে, এই সোর্স দুটি আপনারা দেখতে পারেন, এখান থেকে আরো অনেক তথ্য পাবেন। এই আলোচনায় ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ দিয়ে আমরা ভোক্তার পছন্দকে একটি সুসংগঠিত কাঠামোতে দেখেছি, যেখানে ইউটিলিটি পরিমাপ না করে ক্রমবিন্যাস করে সিদ্ধান্ত ব্যাখ্যা করা হয়। ইনডিফারেন্স শিডিউল, ইনডিফারেন্স কার্ভ এবং ইনডিফারেন্স ম্যাপ এই ধারাবাহিকতা দেখায় কিভাবে একই সন্তুষ্টির সমন্বয়গুলো ধীরে ধীরে একটি দৃশ্যমান পছন্দের মানচিত্রের রূপ নেয়। একই সঙ্গে সঙ্গে আমরা বুঝেছি এই পদ্ধতি কাজ করার জন্য কিছু শর্ত ধরা হয়: ভোক্তা যুক্তিসঙ্গত, তথ্য সচেতন, পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল এবং দামগুলো প্রদত্ত, যাতে বিশ্লেষণটি বাস্তব সিদ্ধান্তের কাছাকাছি থেকেও স্পষ্ট থাকে। ইনডিফারেন্স কার্ভের প্রধান বৈশিষ্ট্যগুলো: নেতিবাচক ঢাল, অরিজিনের দিকে কনভেক্স হওয়া, একে অপরকে ছেদ না করা, এবং দূরের কার্ভে বেশি সন্তুষ্টি ভোক্তার ট্রেড অফ ও প্রেফারেন্স কনসিস্টেন্সি বোঝাতে সাহায্য করে। বাজেট কনস্ট্রেন্ট যুক্ত হওয়ায় আমরা বুঝতে পারি ভোক্তার পছন্দ সবসময় আয়ের সীমা ও দামের কাঠামোর ভিতরেই বাস্তবায়িত হয়, এবং বাজেট লাইনের ঢাল দামের অনুপাতকে প্রকাশ করে। ভোক্তার ভারসাম্য বা কনজিউমার ইকুইলিব্রিয়াম অর্জিত হয় যখন নির্বাচিত বান্ডেল বাজেট লাইনের উপরেই থাকে এবং একই সাথে সে বিন্দুতে ইনডিফারেন্স কার্ভের ঢাল বা এমআরএস দামের অনুপাতে সমান হয়। এটি সর্বোচ্চ সন্তুষ্টিকে সীমাবদ্ধতার ভিতর ব্যাখ্যা করার সবচেয়ে শক্তিশালী শর্ত। এমআরএস ধারণাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি দেখায় ভোক্তা অতিরিক্ত 1 ইউনিট এক্স পেতে কতটা ওয়াই ছাড়তে রাজি, অর্থাৎ পছন্দের ভেতরের বিনিময় হার। অ্যালেক্স এর বুকস কফি উদাহরণটি দেখায় নির্দিষ্ট আয় ও মূল্য কাঠামোর অধীনে ভোক্তা কিভাবে সম্ভাব্য বান্ডেলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সন্তুষ্টি দেয় এমন বান্ডেল বেছে নিতে চায়। এই টুলগুলো ঠিকভাবে আয়ত্ত করলে যে কোনো দুই পণ্য কাঠামোতে পছন্দ, সীমাবদ্ধতা এবং সর্বোত্তম সিদ্ধান্তকে একই সাথে চিত্র ও যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব হয়। সামনে এগোতে গেলে এই ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা দাম পরিবর্তনের প্রভাবকে
প্রভাবকে ইনকাম ইফেক্ট ও সাবস্টিটিউশন ইফেক্টে ভাগ করে দেখব এবং প্রাইস কনজাম্পশন কার্ভ থেকে ডিমান্ড কার্ভ বের করার যুক্তি গড়ে তুলব। তাই আজকের বিষয়গুলো শুধু একটি অধ্যায় নয়, পরের ক্লাসগুলোর বিশ্লেষণ বুঝতে এগুলোই আপনার সবচেয়ে প্রয়োজনীয় ধারণাগত বেসলাইন হিসেবে কাজ করবে। আজকে এতটুক পর্যন্ত আলোচনা ছিল। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করুন, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করুন। আহ, আপনারা সবাই ভালো থাকুন এই প্রত্যাশা রেখে আমার ভিডিওটির এখানে সমাপ্তি ঘোষণা করছি।